ওয়েলকাম সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয় মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিকে কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করে সেইগুলো আমরা একটু জেনে নেব। আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি প্রধানত 3 রকমের: প্রাথমিক প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া এবং বিশেষ প্রক্রিয়া। তাহলে মৌলিক প্রক্রিয়াগুলো সমস্ত মৃত্তিকার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু তাদের হার এক একটা জায়গায় এক এক রকমের। তো সেই হারটাই কিন্তু নির্ভর করে দেয় সেই মাটিটা ল্যাটেরাইট মাটি হবে না পর্জল মাটি হবে না চার্নোজেম মাটি হবে না অন্য কোনো মাটি হবে। তাহলে এই যে প্রক্রিয়া, এই যে ব্যাপারগুলো, যে কেন একটা জায়গায় ল্যাটেরাইট মাটি, একটা জায়গায় পর্জল মাটি, একটা জায়গায় চার্নোজেম মাটি ইত্যাদি তৈরি হচ্ছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মাটি কেন তৈরি হচ্ছে, তার যে পিছনে কারণগুলো রয়েছে সেগুলোকেই আমরা বলছি ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন বা মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। অর্থাৎ কি কি বিষয় রয়েছে যেটার ওপর মৃত্তিকার উৎপত্তি এবং তার বৈশিষ্ট্য, তার চরিত্র নির্ভর করে, সেইগুলোকে বলা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। এখন এই মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকে একজন মৃত্তিকা বিজ্ঞানী, যার নাম এইচ জেনি, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, সূত্র দিয়েছেন: সয়েল ইজ ইকুয়াল টু ফাংশন অফ সিএল পি টি আর ও। সিএল পি টি আর ও, এই 5টা, অর্থাৎ মাটির গুণাগুণ নির্ভর করবে এই 5টি বিষয়ের ওপরে। সিএল ফর ক্লাইমেট, পি ফর পেরেন্ট রক মানে আদি শিলা বা জনক শিলা, যে শিলা থেকে ভেঙে রেগলিত হয়ে তারপরে মাটি তৈরি হবে। টি ফর টাইম অর্থাৎ সময় একটা ফ্যাক্টর। আর ফর রিলিফ ভূপ্রকৃতি একটা ফ্যাক্টর। এবং ও ফর অর্গ্যানিক ওয়ার্ল্ড অর্থাৎ জীবজগৎ একটা মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে কীভাবে ভূমিকা নেয়। তো চলে আসা যাক, এই ফ্যাক্টরগুলোকে তাদের কার্যকারিতা অনুযায়ী আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর বা প্রত্যক্ষ প্রভাবক বা সক্রিয় প্রভাবক, এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় প্রভাবক বা পরোক্ষ প্রভাবক বা প্যাসিভ ফ্যাক্টরস। তাহলে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রভাবের প্রশ্নে এই 5টা প্রভাবককে, 5টা নিয়ন্ত্রককে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করে নিলাম। মৃত্তিকা সৃষ্টিতে যাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং যাদের ভূমিকাটাই প্রধান, তাদেরকেই বলা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টরস। আর যাদের ভূমিকাটা গৌণ, প্রভাব রয়েছে কিন্তু এদের মতন ডিরেক্টলি প্রভাব নেই, ইনডিরেক্টলি প্রভাব ফেলে, তাদেরকে বলা হয়েছে প্যাসিভ ফ্যাক্টর। এখন অ্যাক্টিভ ফ্যাক্টর এই দুটোর মধ্যে দুটো, এই সিএল এবং ও, অর্থাৎ সিএল ফর ক্লাইমেট জলবায়ু এবং ও ফর অর্গ্যানিক ওয়ার্ল্ড অর্থাৎ জীবজগৎ। দুটো বর্গীর জয়, এইভাবে মনে রাখবে: জয়ে জলবায়ু, জয়ে জীবজগৎ। এই দুটো হচ্ছে সক্রিয় বা জীবিত, এরকম একটা ছন্দ দিয়ে যদি মনে রাখতে চাও এইভাবে মনে রাখতে তোমরা পারো। সিএল আর ও, এরা হচ্ছে, এই দুজনই হচ্ছে মৃত্তিকা সৃষ্টি এবং তার বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা নেয়। আর বাকি যেগুলো পড়ে রইল, পি মানে পেরেন্ট রক, আদি শিলা, যে শিলা থেকে পরে মৃত্তিকা তৈরি হবে সেই শিলাটা, টি ফর টাইম সময়টা, এবং আর ভূপ্রকৃতিটা। অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলোকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করলাম। অ্যাক্টিভ ফ্যাক্টরস কিছু আছে, প্যাসিভ ফ্যাক্টরস কিছু আছে। মৃত্তিকা সৃষ্টিতে এবং তার বৈশিষ্ট্য নির্ধারণে সরাসরি ভূমিকা ফেলে যে সমস্ত উপাদানগুলো, তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টরস। তার মধ্যে দুটো, একটা জলবায়ু সিএল ফর ক্লাইমেট, একটা অর্গ্যানিক ওয়ার্ল্ড জীবজগৎ। আর বাকিগুলো প্যাসিভ, অর্থাৎ আদিশিলা বা জনকশিলা, সময় এবং ভূপ্রকৃতি, এরা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টর। এবার দেখো, জলবায়ুর তো অনেক নিয়ন্ত্রক রয়েছে,
কিন্তু মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে আমরা প্রধান দুটো নিয়ন্ত্রককে নিয়েই আলোচনা করব। একটা হবে মৃত্তিকার সৃষ্টিতে বৃষ্টিপাতের ভূমিকা বা অধঃক্ষেপণের ভূমিকা, এবং আর একটা হচ্ছে তাপমাত্রার ভূমিকা। তাপমাত্রা, তাহলে ক্লাইমেটের অসংখ্য উপাদান রয়েছে, জলবায়ুর অনেকগুলো উপাদান রয়েছে, কিন্তু তার মধ্যে প্রধান দুটো উপাদানই হচ্ছে সেখানকার আর্দ্রতা তথা বৃষ্টিপাত কেমন হয়, স্বল্প বৃষ্টিপাত হয় না বেশি বৃষ্টিপাত হয়, তাপমাত্রা সেখানকার কেমন, অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড রেনফল, এই দুটো এই ক্লাইমেটের প্রধান দুটো উপাদান। এরাই মূলত স্থির করে মৃত্তিকার বৈশিষ্ট্য বা তার উৎপত্তি কীরকম ধরনের হবে, তার ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে। তো জেনে নেওয়া যাক আজকে যে এই জলবায়ুর ভূমিকাটা মৃত্তিকা সৃষ্টিতে, অর্থাৎ বৃষ্টিপাত এবং তাপমাত্রার ভূমিকাটা মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে তার বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, যখন একটা নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণ ভূমিকা নিয়ে আলোচনা হবে তখন ধরে নেবে অন্যান্য উপাদানগুলো, অন্যান্য নিয়ন্ত্রক উপাদানগুলো স্থির আছে বা উভয় ক্ষেত্রেই সমান আছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র বৃষ্টিপাতের ভূমিকা মৃত্তিকার কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তার একটা আলোচনা আমরা করব। প্রথমেই আলোচনা করব মৃত্তিকা সৃষ্টির গভীরতার ওপর বৃষ্টিপাতের কী প্রভাব পড়ে। না দেখো, আমি দুটো জায়গা বারবার নেব, এই একটা জায়গা এবং এই একটা জায়গা। তাহলে আমি ধরে নিচ্ছি এখানকার বাকি সব এক, তাপমাত্রা এক, আদিশিলা এক, সময় লাগছে এক, টাইম, ভূপ্রকৃতির সমতল দেখতেই পাচ্ছ, সবই স্থির রয়েছে, এক রয়েছে, শুধু পরিবর্তন হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা। তো সেক্ষেত্রে কীরকম হবে, বৃষ্টিপাতের পরিমাণ যদি কোনো একটা জায়গায় বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই অনুশ্রবণ, যেটা আমরা আগের দিন শিখেছি যেটাকে বলা হয় এলুভিয়েশন, আমি সেই বিতর্কে এখন যাচ্ছি না, এলুভিয়েশনের তর্কে, আমি শুধু জাস্ট সেটাকে অনুশ্রবণই বলছি, অর্থাৎ জলটা মাটি বা শিলার অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারবে। আর যদি বৃষ্টিপাত কম হয়, এখানে ছোট ছোট মেঘটা জাস্ট আমি একটা প্রতীকী দেখাচ্ছি, ছোট মেঘ মানে কম বৃষ্টিপাত যদি হয় তাহলে জলটা মাটির মধ্যে, জলের পরিমাণটাও কম হবে এবং জল মাটির বেশি গভীর পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাহলে যেখানে বেশি বৃষ্টিপাত হলো সেখানে অধিক পরিমাণ জল মাটির ভিতর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম হলো। আর জল ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারা মানেই হচ্ছে ততদূর পর্যন্ত রাসায়নিক আবহবিকার সক্রিয় হবে, এমনকি যান্ত্রিক আবহবিকারও হতে পারে কিছু পার্বত্য অঞ্চলে। তাহলে অধিক বৃষ্টিপাত, অধিক গভীর পর্যন্ত জলের অনুপ্রবেশ, অধিক গভীর পর্যন্ত আবহবিকার, অধিক গভীর পর্যন্ত রেগোলিথের স্তর সৃষ্টি, রেগোলিথের স্তর সৃষ্টি, এবং মৃত্তিকার বেধও সেক্ষেত্রে হবে বেশি। সেই জন্য আর্দ্র অঞ্চলগুলোতে মৃত্তিকার গভীরতা যথেষ্ট বেশি হয়, কিন্তু শুষ্ক অঞ্চলগুলোতে, অর্থাৎ যেখানে কম বৃষ্টিপাত, কম পরিমাণ জল, কম বৃষ্টিপাত তার মানে কম অনুশ্রবণ হচ্ছে, এবং জলের পরিমাণ যেহেতু কম সেহেতু তারা বেশি গভীর পর্যন্ত প্রবেশও করতে পারছেন না, সেহেতু আবহবিকার প্রক্রিয়া শিলাস্তরের খুব একটা গভীর পর্যন্ত সক্রিয় নয়। আর আবহবিকার হলো মৃত্তিকা সৃষ্টির সবথেকে প্রধান প্রক্রিয়া, যেটা শিলাটাকে চূর্ণ বিচূর্ণ করে আগে রেগোলিথে পরিণত করে, যে রেগোলিথ থেকে পরবর্তীকালে মৃত্তিকা সৃষ্টি হয়। তো যেহেতু এখানে জলটা বেশি দূর গভীর পর্যন্ত প্রবেশ করতে পারছে না, সেহেতু এখানে আবহবিকারের গভীরীকরণও হয় না, অর্থাৎ ডিপ ওয়েদারিং হয় না। তাহলে মাটি রেগোলিথের স্তরও তার মানে খুব একটা পুরু হয় না, তার মানে মৃত্তিকার স্তরও খুব একটা সেক্ষেত্রে পুরু হয় না। তাহলে গভীরতার উপরে প্রথম প্রভাব ফেলে যেটা হচ্ছে বৃষ্টিপাত। এইবার দেখো, বৃষ্টিপাত প্রভাব ফেলে মাটির অম্লতা এবং ক্ষারকীয়তার ওপরে, অর্থাৎ মাটির পিএইচের ওপরে। আমরা জানি পিএইচ যদি 7-এর কম হয় তাহলে সেটা আম্লিক ধরা হয়, আর পিএইচ যদি 7 মানের বেশি হয় তাহলে সেটা ক্ষারকীয় ধরা হয়।
আর পিএইচ যদি 7 পুরোপুরি হয় তখন তাকে আমরা প্রশম বলি। তাহলে এই মৃত্তিকাটা আম্লিক মৃত্তিকা হবে না ক্ষারকীয় মৃত্তিকা হবে না প্রশম টাইপের মৃত্তিকা হবে, সেটাও কিন্তু নির্ভর করবে এই বৃষ্টিপাতের পরিমাণের ওপরেই। আমি এই একই উদাহরণ দিয়েই বলতে পারি, যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে বেশি করে জল অনুপ্রবেশ করার সুযোগ যদি পায়, তাহলে এই ওপরের সমস্ত ক্ষারকীয় যে খনিজ পদার্থগুলো সেগুলো খুব সহজেই জলে দ্রাব্য। ঠিক আছে, মৃত্তিকার যে উপরিস্থিত যে ক্ষারকীয় খনিজ পদার্থগুলো ছিল সেগুলো সহজেই জলেতে দ্রবীভূত হয়ে যায়, হয়ে সেটা নিচের দিকে চলে আসে, যেটাকে আমরা প্রথমে বলেছিলাম এলুভিয়েশন, অর্থাৎ এলুভিয়েটেড হয়ে যায় সমস্ত এই ক্ষারকীয় উপাদানগুলো। তার অপেক্ষাকৃত তাহলে ক্ষারকীয় উপাদানগুলো যদি এলুভিয়েটেড হয়ে যায় নিচের দিকে, তাহলে মৃত্তিকার উপরিস্তরটা হয়ে পড়বে তুলনামূলকভাবে আম্লিক। কিন্তু যেখানে এলুভিয়েশন কম হয়, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কম, তার মানে উপরে অবস্থিত ক্ষারকীয় খনিজ পদার্থগুলোর নিম্ন অপসারণের হার কম, এলুভিয়েশন কম, তাহলে কম এলুভিয়েটেড হচ্ছে জিনিসগুলো, তাহলে তারা মৃত্তিকার উপরিস্তরেই কিন্তু থেকে গেছে, তাহলে এই মাটিটা কিন্তু হবে ক্ষারকীয় মাটি। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? অধিক বৃষ্টিপাত, অধিক এলুভিয়েশন, অধিক পরিমাণে ক্ষারীয় খনিজ পদার্থের মৃত্তিকার নিচের দিকে স্তরের অপসারণ, ফলে মৃত্তিকার অম্লতা বৃদ্ধি, পিএইচের মান কমবে। আর কম বৃষ্টিপাত, কম এলুভিয়েশন, ক্ষারীয় খনিজ পদার্থগুলোর কম অপসারণ নিম্নের দিকে, ওপরেই অবস্থান করে থাকে তারা, সেহেতু মৃত্তিকাটা হবে ক্ষারকীয় প্রকৃতির। তাহলে মরুদ অঞ্চলের মৃত্তিকা বা মরুপ্রায় অঞ্চলের মৃত্তিকা বা স্টেপ জলবায়ু অঞ্চলে যেখানে মাঝারি বৃষ্টিপাত হয়, সেখানে এই এলুভিয়েশন কম হবার কারণে সেখানে কিন্তু ক্ষারকীয় মাটি তৈরি হয়, যদি আমরা অন্যান্য ধরে নিই উপাদানগুলো স্থির আছে। আমি আবার একবার স্মরণ করালাম। এটা গেল মৃত্তিকার পিএইচের ওপর প্রভাব। তাহলে গভীরতার ওপর প্রভাব ফেলে, তারপরে মৃত্তিকার পিএইচের ওপর প্রভাব ফেলে। এইবার চলে এসো বৃষ্টিপাত আর কিসের ওপর প্রভাব ফেলবে না, জৈব পদার্থের পরিমাণের ওপর কিন্তু মৃত্তিকা প্রভাব ফেলে। আমরা জানি মৃত্তিকা হচ্ছে প্রধানত দুটো দিয়ে তৈরি, একটা হচ্ছে মিনারেলস, এম ফর মিনারেলস ধরো আমি লিখলাম, আর একটা ও ফর অর্গানিজম বা এইচ ফর হিউমাস, সব থেকে ভালো হবে এইচ ফর হিউমাস। এই মিনারেলস আর হিউমাস এই দুটো যুক্ত হয়ে কিন্তু তৈরি হয় সয়েল। কেমন? তাহলে দেখো এই জৈব পদার্থটা কিন্তু মৃত্তিকার একটা বেসিক একটা কম্পোনেন্ট, মূল একটা উপাদান বলা যেতে পারে, মৌলিক উপাদান। সেটাও আবার নির্ভর করবে কিন্তু এই রেনফলের উপরে। দেখো যেখানে স্বাভাবিকভাবেই যেখানে বৃষ্টিপাত বেশি, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই কী হবে, অধিক স্বাভাবিক উদ্ভিদ জন্মাবে, সে যে ধরনেরই উদ্ভিদ জন্মাক অতিরিক্ত উদ্ভিদ জন্মাবে। তাহলে অধিক যদি উদ্ভিদ জন্মায় তাহলে তার পাতা ডালপালা পড়বে বেশি, বিয়োজন হবে বেশি, তাহলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ হবে সেক্ষেত্রে বেশি অনেক। কিন্তু যদি বৃষ্টিপাত কম হয় সেখানে গাছপালা কম হবে বা হলেও ঝোপঝাড় জাতীয় হবে, তৃণভূমি টাইপের হবে, সেখানে কিন্তু মাটিতে জৈব পদার্থের পরিমাণটা তুলনামূলকভাবে কম হবে। তাহলে অধিক বৃষ্টিপাত, অধিক গাছপালা, অধিক হিউমাস মানে অধিক জৈব পদার্থ, কম বৃষ্টিপাত, কম গাছপালা, কম জৈব পদার্থ। তাহলে আর্দ্র অঞ্চলগুলোতে জৈব পদার্থের পরিমাণ বেশি এবং শুষ্ক অঞ্চলগুলোতে জৈব পদার্থের পরিমাণ কম, শুধু বৃষ্টিপাতের নিরিখে যদি আমরা বিচার করি। এবং এই জৈব পদার্থের সাথে আর একটা জিনিস যুক্ত হয়ে থাকে ওতপ্রোতভাবে, সেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। জৈব পদার্থের পরিমাণ বেশি হওয়া মানেই সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি হবে। আর জৈব পদার্থের পরিমাণ যদি কম হয়, অর্গানিক মেটেরিয়ালের পরিমাণ যদি কম হয়, হিউমাসের পরিমাণ যদি কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে নাইট্রোজেনের পরিমাণও কম হবে। তাহলে স্বাভাবিকভাবেই উৎপাদনশীলতা বা উর্বরতা, সহজ অর্থে আমি এখন যদি বলি, তাহলে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার গভীরতাও বেশি যেমন হচ্ছে,
মৃত্তিকার গাছপালা জৈব পদার্থ সেখানে অনেক বেশি হচ্ছে, ফলে সেখানটা তুলনামূলকভাবে মাটির গুণমানটা একটু বেটার হবে, এটা ধরে নেওয়া যেতে পারে শুধু বৃষ্টিপাতের নিরিখে যদি বিচার করি। কিন্তু শুধু তো বৃষ্টিপাত প্রভাব ফেলে না, তার সাথে সাথে তাপমাত্রা, জনকশিলা, সময়, রিলিফ, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু প্রভাব ফেলে। তো আমরা শুধু বৃষ্টিপাতের ভূমিকাটা প্রধানত আলোচনা করলাম। তাহলে কি হলো, মৃত্তিকার গভীরতার ওপরে রেনফলের ভূমিকা, মাটির অম্লতা নির্ধারণে, জৈব পদার্থ নির্ধারণে এবং নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণে বৃষ্টিপাতের ভূমিকা। এইবার চলে আসো জলবায়ুর আর একটা কম্পোনেন্ট, যে তাপমাত্রা কি করে ভূমিকা নির্ভর করে, মৃত্তিকা সৃষ্টিতে উষ্ণতা কি করে নিয়ন্ত্রক উপাদান হিসাবে কাজ করে। দেখো, প্রথমেই একজন রসায়নবিদ যার নাম ভ্যান হফ, তিনি বলছেন প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়ে তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। আর আমরা জানি মৃত্তিকা সৃষ্টির সবথেকে মৌলিক যে একটা প্রক্রিয়া, যার নাম হচ্ছে এইটি কি না, আবহবিকার। আর আবহবিকার আমরা জানি প্রধানত 2 প্রকার, যান্ত্রিক এবং রাসায়নিক। তাহলে সেই রাসায়নিক আবহবিকারটা সরাসরি নির্ভর করছে এই রাসায়নিক বিক্রিয়ার ওপর, যেটা কি না আবার নির্ভর করছে ভ্যান হফের সূত্রের উপরে। তাহলে একই রকমভাবে এই তাপমাত্রাও মাটির গভীরতার ওপরও প্রভাব বিস্তার করে। কীরকমভাবে করে? তাপমাত্রা যদি বেশি হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার বেশি হবে, তাহলে মাটির অনেক গভীর পর্যন্ত রেগোলিথ তৈরি হবে। তাহলে অধিক গভীর পর্যন্ত রেগোলিথ তৈরি হওয়া মানে মাটির গভীরতাও কিন্তু অধিক পর্যন্তই হবে। এবার দেখা যাক, শুধুমাত্র যে উষ্ণতার পরিমাণটাই হবে এরকম নয়, উষ্ণতার ফ্লাকচুয়েশন মানে তাপমাত্রার প্রসর, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর করে। দিনে এবং রাতে তাপমাত্রার প্রসর বা গ্রীষ্মে এবং শীতকালের মধ্যে তাপমাত্রার বার্ষিক যে প্রসর, রেঞ্জ অফ দ্য টেম্পারেচার, সেইটা যদি খুব বেশি হয় তাহলে আমরা জানি যান্ত্রিক আবহবিকারটা বা খুব বেশি, শিলাটা আয়তনে প্রসারিত হয় আবার সংকুচিত হবে, প্রসারিত হবে সংকুচিত হবে। এবার তাহলে উপরের স্তরটা যেমন স্বল্পমোচন, প্রস্তরচাই খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ ইত্যাদি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া সেক্ষেত্রেও আবার বেশি হবে যদি তাপমাত্রা ফ্লাকচুয়েশন হয়। তাহলে যেদিক দিয়েই আমি বলি না কেন, তাপমাত্রা ফ্লাকচুয়েশন যদি বেশি হয় তাহলে যান্ত্রিক আবহবিকার, এবং তাপমাত্রা যদি এমনি তাপমাত্রার পরিমাণটা বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে এই রাসায়নিক বিক্রিয়ার হারটা কিন্তু বেড়ে যায়। ফলে রাসায়নিক আবহবিকার অধিক সক্রিয় হয়, রাসায়নিক আবহবিকার অধিক সক্রিয় হয়, ফলে সেখানে মৃত্তিকার গভীরতাও যথেষ্ট বেশি হয়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? অধিক উষ্ণতা, অধিক রাসায়নিক বিক্রিয়া, অধিক রাসায়নিক আবহবিকার। অধিক রাসায়নিক আবহবিকার মানে অধিক পরিমাণে রেগোলিথ তৈরি হওয়া এবং সেই রেগোলিথ থেকে অধিক পরিমাণে মাটি তৈরি হওয়া। এটা গেল একটা বিষয়। এবার দেখো, বৃষ্টিপাতের মতনই মাটির জৈব পদার্থের ওপরও কিন্তু উষ্ণতা প্রভাব বিস্তার করে। কীরকমভাবে করে? এক তো নির্ভর করবে জৈব পদার্থের পরিমাণ, তার উপরে আবার নির্ভর করবে জৈব পদার্থের প্রকৃতি কেমন তার ওপরে। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যদি উষ্ণতা বেশি হয় এবং আর্দ্রতাও যদি সঙ্গে অবশ্যই বেশি থাকে তাহলে গাছপালার পরিমাণ অনেক বেশি হয়। তাহলে সেক্ষেত্রে মাটিতে জৈব পদার্থের পরিমাণ, অর্গ্যানিক কম্পোনেন্টের পরিমাণ বাড়বে, তার সাথে সাথে নাইট্রোজেনের পরিমাণও বাড়বে। কিন্তু তাপমাত্রা যদি কম হয়, যদি বরফাবৃত হয়, হিমশীতল হয়, তাহলে সেখানে জল জমাট বেঁধেই আছে, সেখানে জল আবার অনুশ্রমণ হতেই পারছে না, তাহলে সেখানে গাছপালাও আবার নেই, তাহলে জৈব পদার্থও সেখানে কিন্তু অনেক কম থাকবে, এবং জৈব পদার্থ কম থাকা মানেই
মাটিতে নাইট্রোজেনের পরিমাণও কিন্তু কম থাকা। আর একটা বিষয় দেখো, মৃত্তিকা কতটা তাড়াতাড়ি তৈরি হবে সেটাও কিন্তু অনেকটা উষ্ণতার ওপরে নির্ভর করে, সময়ের ওপরে। আর জৈব পদার্থ বলতে গিয়ে একটা জিনিস আবার মনে পড়ে গেল, যে যেমন ধরো উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে সেই এক এক রকমের উষ্ণতায়, অর্থাৎ এক এক রকমের জলবায়ুতে এক এক রকমের তো গাছ, স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। তাহলে যদি উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রায় আমরা পর্ণমোচী বা নিরক্ষীয় অরণ্যের উদ্ভিদ দেখি, তাহলে সেই উদ্ভিদের পাতা, ডাল ইত্যাদি পচে যে ধরনের হিউমাস তৈরি করবে সেটাকে বলা হবে মাল। সেটাকে বলা হবে কি? মাল। আর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে যে হবে উদ্ভিদগুলো, তার মানে সেগুলো হচ্ছে কম তাপমাত্রায় জন্মানো উদ্ভিদ, একটু অপেক্ষাকৃত, সেগুলোকে আমরা বলবো ডাফ। তাহলে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে জৈব পদার্থ শুধু পরিমাণটাই বেশি হবে না কম হবে সেটা বিচার্য বিষয় নয়, জৈব পদার্থের প্রকৃতিটাও কেমন হবে সেটা একটা ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের পাতা বা ডাল পচে যে জৈব পদার্থ হলো, যে হিউমাস হলো, তার প্রকৃতি, আর একটা অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ তাপমাত্রার জলবায়ুর যদি সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ হয়, তার জৈব পদার্থের প্রকৃতি, দুটো প্রকৃতি কিন্তু আলাদা হবে। পরিমাণের পাশাপাশি প্রকৃতিটাও কিন্তু আলাদা হবে। এবার সময় দেখো, যদি উষ্ণতা বেশি হয় তাহলে আমি আগেই বলেছি, ভ্যান টপ বলেছেন, যদি উষ্ণতা যদি বাড়ে তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার এভরি 10 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজিং কি হয় না 2 থেকে 3 গুণ রেট অফ কেমিক্যাল রিয়াকশন ইনক্রিজ করে, বাড়ে। তাহলে তাপমাত্রা যদি বাড়ে তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়বে। রাসায়নিক বিক্রিয়ার হার যদি বাড়ে, রেগোলিত তাড়াতাড়ি তৈরি হবে। রেগোলিত তাড়াতাড়ি তৈরি হওয়া মানে মৃত্তিকাও তাড়াতাড়ি তৈরি হবে। এটা স্বাভাবিক একটা হিসাব। তাহলে এই হলো মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব। তাহলে জলবায়ু বলতে প্রধানত এখানে দুটো ধরনের বোঝানো হয়, একটা বৃষ্টিপাত, একটা তাপমাত্রা। কখনো কখনো বৃষ্টিপাতের ভূমিকা আলাদা প্রশ্ন আসে, তাপমাত্রার ভূমিকা আলাদা প্রশ্ন আসে, আবার জলবায়ুর ভূমিকা লেখো বলেও আলাদা প্রশ্ন আসে। সেক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু মৃত্তিকা সৃষ্টিতে এই জলবায়ুর ভূমিকা যদি আসে, তাহলে কিন্তু এই বৃষ্টিপাত আর তাপমাত্রা দুটোকেই কিন্তু লিখতে হবে। তাহলে মাটি সৃষ্টির ক্ষেত্রে এই ক্লাইমেটের প্রভাবটাই হচ্ছে সব থেকে বেশি। অ্যাক্টিভের মধ্যেও আমি যদি বলি মোস্ট অ্যাক্টিভ, তাহলে হচ্ছে এই জলবায়ু। কারণ আমরা যদি জলবায়ু মানচিত্রের সঙ্গে মৃত্তিকার মানচিত্র মেলাই, তাহলে দেখব প্রায় এক এক রকমের জলবায়ুতে এক এক রকমের মাটি তৈরি হয়েছে। আর জলবায়ুর উপাদানগুলো প্রধান দুটো হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রভাব আমরা জানলাম, তাপমাত্রার প্রভাব আমরা জানলাম।